আমি কেশব সবে মাধ্যমিক দিয়েছি। পরীক্ষা শেষ হতে না হতেই ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেছে। পাশে আমার সবথেকে প্রিয় বন্ধু রেহান। আমরা প্রত্যেক ক্লাসে পরীক্ষা শেষে কোথাও না কোথাও ঘুরতে যাই। তবে এইবার একটি আলাদা ধরনের প্ল্যান করার ইচ্ছে করলো। ঠিক করলাম কাল রেহানদের বাড়িতে বসে সেই নিয়ে গল্প করব। রেহানদের বাড়িতে বসে ওই নিয়েই কথা চলছিল। হঠাৎ ওর মা আমাদের কথা শুনতে পেরে পেছনে এসে দাঁড়ায়। রেহানের মা অর্থাৎ মিতা আন্টি বলেন, তোরা তো কতই শহরে এলাকা দিয়ে ঘুরলি, দিদা কিছু মাস থেকে তার কাছে যেতে বলছে। বাবার অফিসে খুব চাপ, আমিও দেখা করে আসতে পারছি না। তোরা যদি যেতি উনি খুশি হতেন। কথাটি শুনে রেহানের হাসি মুখটা যেন রাগে ভরে গেল। আমি বিষয়টা স্বাভাবিকে আনার জন্য চেষ্টা করে বললাম, ঠিক আছে চল না, যাই একদিন ঘুরে আসি, তোর দিদা খুশি হবে। রেহান বলে, আমার আসলে খুব একটা। কথাটি বলতে না বলতেই রেহানের মা বলে, আগে তো প্রত্যেক মাসে দিদাবাড়ি না গেলে মন খারাপ করতিস, আর এখন মাসের পর মাস বছরের পর বছর কাটলেও যাওয়ার কথা বলিস না। আমি বললাম, সে কি বন্ধু, চল তো দিদাবাড়ির গ্রামটা দেখে আসি এই ছুটির দিনগুলোতে। আমার যাওয়ার কথা শুনে এবার রেহানও পুরো উৎসাহতে রাজি হয়ে যায়। দুদিন পর আমরা ব্যাগপত্র গুছিয়ে হাজির হই একদম রেহানের দিদাবাড়ির দরজার সামনে। রেহান দরজায় হাত দিয়ে ঠক ঠক শব্দ করলো। আমরা যখন সেখানে পৌঁছেছিলাম সন্ধ্যা পার করে কেবলই রাত নেমেছে। এমনই একটা জায়গায় বাড়ি, আশেপাশে আর বাড়িও নেই, সবই বেশ কিছুটা দূরে অবস্থিত সেখান থেকে। হ্যাঁ, তবে পাশেই আরও একটি বাড়ি দেখলাম। ভেতরে লাইট জ্বলছে, তবে দরজা জানলা এমনভাবে বন্ধ যেন শীতকাল চলছে, ঠান্ডার কারণে আটকানো। বিষয়টি দেখে মনে মনে একটু হাসি পেল। সেই বাড়ির এক বাচ্চা ছেলে হঠাৎ দেখি জানালার একটা পাল্লা খুলে লজেন্সের প্যাকেট মতন কিছু একটা ফেলতে যাচ্ছিল। এমন সময় ছেলেটির মা তাড়াতাড়ি এসে বলে, কিরে, তোকে না বলেছি সন্ধ্যার পর জানালা খুলতে না? দুজনের চেহারাই ভয় ও চিন্তার ছাপ ছিল। এরপর এক নিমেষে জানালা বন্ধ করে দেয়। রেহান ফোনের দিকে তাকিয়েছিল, বিষয়টি খেয়াল করেনি। আমি যেই না ওকে বলতে যাব অমনি রেহানের দিদা দেখি দরজা খুলে দাঁড়ালো। রেহান হাসলো এবং দিদাকে বলল, চিনতে পারলে? রেহানের দিদা বলল, এতদিনে তবে দিদার কথা মনে পড়ল? আমি হঠাৎ চমকে গেলাম ভালোভাবে দিদার চেহারাটি লক্ষ্য করতেই। ওর দিদার হাসিটা যেন কেমনই একটা অদ্ভুত দেখাচ্ছিল। মুখমণ্ডলটি দেখেও বেশ ভয় লাগছিল। রেহান বলল, দিদা, ও আমার প্রিয় বন্ধু কেশব, ওর কথা তো তুমি আগেও শুনেছ, আজ দেখো নিয়ে এসেছি। ওর দিদা বড় করে একটি হাসি দিয়ে বলল, আমি খুশি হয়েছি তোদের দুজনকেই আসতে দেখে। নে, এবার ভেতরে আয়, সন্ধ্যা তো পেরোলো, বাইরে অন্ধকারে আর দাঁড়াস না। আমার কানের পাশ দিয়ে একটি হাওয়া বয়ে গেল। রেহান বলে, কী রে, কী হলো, চল। আমি বললাম, হ্যাঁ চল। ঘরে ঢুকতেই ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো, যেন এসি অন আছে। তখন আমরা দুজনেই ক্লান্ত। দিদা আমাদের হাত মুখ ধুয়ে নিতে বলল এবং দিদা আমাদের 2 গ্লাস করে শরবত দিল। খেয়ে আমরা গল্প করতে লাগলাম শুয়ে শুয়ে। দিদা শুধু বারবার আমাদের ঘরে এসে দাঁড়িয়ে থাকতো দরজার কাছে, আর কেন যেন চুপ করে আমাদের দিকে এক নজরে তাকিয়ে থাকতো, কিন্তু আমার দিকেই চোখ রেখে বেশি তাকিয়ে থাকতো। আমি একটু ঘাবড়ে যাচ্ছি। রেহান বুঝতে পেরে বলে, দিদা কিছু বলবে? দিদা বলে, কতদিন দেখি না, তাই দেখতে আসছি বারবার। রেহান বলল, আচ্ছা ঠিক আছে, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকছো, ভয় পেয়ে যাচ্ছি তো, বলে সবাই হেসে বিষয়টি এড়িয়ে দিলাম। কিন্তু আমার এখানে আসার পর থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। যাই হোক, তখন ভালোই রাত হয়েছে, আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ঠিক করছি। এমন সময় উনি অন্ধকার থেকেই দাঁড়িয়ে বললেন, পুরো অন্ধকার করে ঘুমোতে ভয় পেলে একটি অল্প আলোর লাইট জ্বালিয়ে দিতে পারি। রেহান বলল, না না, আমরা 2 বন্ধু একসাথে আছি তো, ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমোও। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর এরপর উনি চলে যায়। আমরাও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আমাদের ঘরের ঠিক পাশেই দিদার ঘর ছিল। কেন যেন হঠাৎ মনে হলো দিদা দাঁড়িয়ে আছে দরজার কাছে। আমি ভাবলাম এবার একটু বেশি হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ি, ভুল ভাবছি হয়তো। কিছুটা সময় কেটে যায় এইভাবেই।
ঘুমটা ধরেছে কেবলই এমন সময় বুকের ওপর চাপ অনুভূতি হলো। উঠে বসলাম, কেমন যেন গা গোলাচ্ছিল। আর দেরি না করে তাড়াতাড়ি দিদার বাড়ির পেছনের কলপাড়ে যাই এবং যা খেয়েছিলাম সবটাই পেট থেকে বেরিয়ে যায়। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল। কিছুটা জল খেয়ে ঘরে যাব ভাবছি, এমন সময় চোখে পড়লো দিদার ঘরের জানালার দিক। দিদা দেখলাম উল্টো পাশের জানালার কাছে একটি কাঠের চেয়ারে বসে আছে। অন্ধকার, ঠিক ভালোভাবে বোঝাও যাচ্ছিল না ঘরের ভেতরের কিছু। হঠাৎ দিদা বলে উঠল, কি হলো কেশব, ঘুমাওনি? এত রাতে একা বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। কথাটি শোনা মাত্রই শরীরে একটি শিহরণ খেলে গেল। হঠাৎ করে দিদা আমার দিকে এক ঝটকায় ঘাড় ঘোরালো। তার মুখটি দেখে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। তাড়াতাড়ি শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। রেহান তখনও আরামে ঘুমোচ্ছিল। ফোনে সময় দেখলাম 1:10 বাজে। রাত যেন কাটছেই না। মনে মনে ভাবলাম, এত রাতে দিদা ওইভাবে কেনই বা চেয়ারে বসে থাকবে? দিদা কি এখনও ওইভাবে বসে আছে সেটা দেখতে। রেহানকেও দেখাবো এরপর। দরজার কাছে প্রায় পৌঁছে গেছি, এমন সময় মনে হলো পিঠে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি দিদা আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিছুটা রেগে এবং বড় একটা হাসি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমো, তাই বরং ভালো হবে। আমরা আরও একটা দিন থাকি, আবার রাত আসে। সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কেননা সারা বিকেল আমরা সেই গ্রামটি ঘুরে দেখেছিলাম। কিন্তু আবার সেই মাঝরাতে ঘুম ভাঙে। তবে আজ যেই দৃশ্য আমি দেখলাম তা দেখার পর আমি আর 1 সেকেন্ডও সেখানে থাকতে চাইছিলাম না। দেখলাম দিদা অন্ধকারে সারা ঘর দিয়ে মাথা উল্টো দিকে নামিয়ে হাঁটছে, ঘরের এপাশ থেকে ওপাশে, আবার কখনো ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকছে। এসব দেখে আমি যেন সেখানে বরফের মতো জমে গিয়েছিলাম। ওইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যেন চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। সেদিন সকালেই আমি রেহানকে একটি মিথ্যে অজুহাত দেই যে মা আজ সকালেই কোনো এক কারণে বাড়ি ফিরতে বলেছে, কোনো দরকার আছে হয়তো, তাই আজ সকালেই বাড়ি ফিরতে হবে। আমরা দিদা বাড়ি থেকে বেরোচ্ছি, তখনও তিনি সেদিন রাতে চেয়ারে যেভাবে বসেছিল ঠিক ওইভাবেই অমন হাসি আমার দিকে তাকিয়ে হাসলো। সেই হাসি কখনোই ভোলার না।